কল্যাণ ঘোষ বলে আমাদের বীরভূম জেলার সদাইপুর থানার শাহাপুর গ্রামের একজন ব্যক্তি বেশ কিছুদিন আগে আমার কাছে আসেন এবং বলেন যে তিনি একটা অভিযোগ করেছিলেন যে তার কাছে এবং তার বোনের কাছে এবং তার কিছু পরিচিত লোকের কাছে কিছু প্রভাবশালী ব্যক্তি এবং তাদের এজেন্টরা টাকা নিয়ে প্রাইমারিতে চাকরি করে দেওয়ার জন্য টাকা নিয়েছিল এবং তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটারও ইস্যু করা হয়েছিল। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখেছে, এমনকি প্রাথমিক শিক্ষা দপ্তরের যে ওয়েবসাইট ছিল, এখনও যে ওয়েবসাইট চালু আছে, সেই ওয়েবসাইটে তারা সিলেক্টেড বলে নামও দেখা গেছে, সেটার স্ক্রিনশটও তিনি নিয়েছে। কিন্তু পুলিশে তিনি বারবার অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনো মামলা রুজু করেনি বা কোনো ব্যবস্থা নেয়নি। সেই ব্যাপারে উনি আদালতে মামলা করার জন্য আমাকে বলেছিলেন। আদালতে ওনার নির্দেশ মতো ওনার যা ইনস্ট্রাকশন ছিল, ওনার যা তথ্য উনি দিয়েছিলেন, সেই বেসিসে মামলা করা হয়েছিল। সেই মামলা সিজিএম আদালতে করা হয়েছিল, সিউড়ি সিজিএম আদালতে, এবং সিজিএম আদালতে সেই মামলা করার পর লার্নিক সিজিএম সিউড়ি থানার আইসির কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। রিপোর্ট চেয়ে পাঠানোর পর আইসি নড়ে চড়ে বসেছেন বীরভূম জেলার পুলিশ, বীরভূম থানার পুলিশ, সিউড়ি থানার পুলিশ, এবং একটা মামলা রুজু হয়েছে। সেই মামলাটার নাম্বার হচ্ছে সিউড়ি পিএস কেস নাম্বার 454-26, যেটা 17/7/26-এ রুজু হয়েছে মামলাটা। এবং সেখানে আসামি অন্যান্য যারা আছে তাদের মধ্যে রয়েছেন শ্রী অনুব্রত মণ্ডল, জীবন কৃষ্ণ সাহা, যিনি মুর্শিদাবাদ জেলার বড়োয়ার এমএলএ ছিলেন, এবং রাজা ঘোষ, যিনি সেই সময় চেয়ারম্যান ছিলেন সিউড়ি ডিপিএস। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং অভিযোগপত্র এরপরে আপনারা অনলাইনে আপলোড হলে পেয়ে যাবেন, সেখানে বিস্তারিত বিবরণ লেখা আছে। এক্ষেত্রে কি অভিযোগ আদালতের নির্দেশ ছিল যে আবেদনটা কোর্টের কাছে করেছিলেন, সেটা কি ধরেই মামলা করা? হ্যাঁ, আবেদনটা কোর্টের কাছে করেছিলেন, যে পুলিশ আজ পর্যন্ত তার মামলা গ্রহণ করেনি বা কোনো মামলা রুজু করেনি। আদালত রিপোর্ট চেয়েছিলেন সিউড়ি থানায় আইসির কাছে। সিউড়ি থানা জানিয়েছেন যে 17/7 মানে জাস্ট 3 দিন আগে মামলাটা রুজু করা হয়েছে। তাহলে আদালতের নির্দেশে মামলাটা রুজু হয়েছে এবং সেই মামলা এখন তদন্ত শুরু হয়েছে। তাহলে যে 6 জনের নামে এফআইআর হয়েছে প্রত্যেকেই এই মামলায় পার্টি হিসেবে, প্রত্যেকেই এই মামলাতে আসামি হিসেবে অভিযোগ, তাদের বিরুদ্ধে অভিযোগ করা আছে। এখানে ধারা আছে 420 ধারা এবং মানে ধরুন প্রতারণার ধারা তাকে, এবং 406 ধারা মানে তার বিশ্বাসভঙ্গের 34 আছে। যেহেতু অনেকজন আসামি আছে, সবাই মিলে একই অপরাধ সংগঠিত করেছেন, সেই জন্য 420, 406। হ্যাঁ, দুটো ধারাই নন ভেলেবল। বলছি এই পুলিশের এই গড়িমসির কারণ কি মনে হচ্ছে? দেখুন, পুলিশের গড়িমসির কারণ সেটা পুলিশ ভালো বলতে পারবেন বা মামলার অগ্রগতি হলে বুঝতে পারবো, কিন্তু এটা অ্যাকচুয়ালি পুলিশ ইনঅ্যাকশন। মানে আমার মক্কেলের বক্তব্য হচ্ছে পুলিশ সঠিক সময়ে পদক্ষেপ নেয়নি, যার জন্য আমার মক্কেল বাধ্য হয়েছেন আদালতে জানাতে। এবার পুলিশ কী কারণে নেয়নি সেটা পুলিশ বলতে পারেন, কিন্তু আমার মক্কেলের বক্তব্য যে পুলিশের কাছে তিনি বারবার গিয়েও কোনো পাননি। এমনকি তিনি, আপনাদের খেয়াল থাকবে হয়তো কারো কাছে সেই বাইটও থাকবে, যিনি বছরখানেক আগে একবার বাইট দিয়েছিলেন এবং পুলিশের সেই কমপ্লেনও আপনাদের কাছে দেখিয়েছিলেন। তারপরেও কিন্তু পুলিশ কোনো নেয়নি। তবে একটাই আশার যে এখন আদালতের নির্দেশ পেয়ে পুলিশ সেই মামলা সেটা আমি একটু ডকুমেন্ট দেখে বলি। প্রভাব খাটানো হয়েছিল, প্রভাব খাটানো রাজনৈতিক। হ্যাঁ, আমার মক্কেলের ধারণা যে প্রভাব খাটানো হয়েছিল বলে এতদিন মামলা হয়নি। আচ্ছা, এখানে আমরা যা পাচ্ছি, একজনের কাছে 6 লাখ, একজনের কাছে 3 লাখ, একজনের কাছে 2 লাখ এইভাবে নিয়েছিল। এবং পরবর্তীকালে অদ্ভুত ব্যাপার, এই কেসে অন্যান্য কেসে যতটা পাওয়া যায় না, এই কেসে একটা ডকুমেন্ট আমি পেলাম, একটা নয় অনেকগুলো ডকুমেন্ট, যেখানে কল্যাণ ঘোষের বোন এবং আরও কয়েকজন যারা সাক্ষী, তাদের প্রত্যেকের নামে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার শিক্ষা দপ্তর থেকে ইস্যু হয়েছে। সেখানে যা রয়েছে, শুধু প্লেস অফ পোস্টিংটা ফাঁকা রয়েছে। এবং এদেরকে, আমার অভিযোগকারীকে এবং অন্যান্য ব্যক্তিকে বলা হলো যে আরও কিছু টাকা দিলে তবে প্লেস অফ পোস্টিংটা দেওয়া হবে। সেই জায়গায় তারা পিছিয়ে গেছেন, তাদের সন্দেহ হয়েছে যে এরকম কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার কীভাবে ইস্যু হতে পারে যেখানে কোনো প্লেস অফ পোস্টিং নেই। প্লেস অফ পোস্টিংটা ব্ল্যাঙ্ক, বাকি সব কিছু ঠিক আছে। এই মুহূর্তে তারা চাকরি পাননি বা চাকরি করছেন? কেউ চাকরি পায়নি। অথচ তাদেরকে বলা হয়েছিল কয়েকজনকে রেখে, যেমন একজনের নাম আমি করতে পারি, প্রসেনজিৎ ঘোষ। হ্যাঁ,
উত্তম ঘোষ এরাও আসামি আছেন, যারা ডাইরেক্ট টাকাটা নিয়েছেন ওনাদের নাম করে। সেখানে উত্তম ঘোষের স্ত্রী বা তার পরিবারের লোকজন চাকরিতে পেয়েছেন এবং সেটা দেখিয়ে যে দেখো আমাদের বাড়ির লোকজনের চাকরি হয়েছে, তোমরাও টাকা দিলে চাকরিটা হবে। ঘটনাটা কত সালে? ঘটনাটা এক মিনিট বলে দিই। এটা 2017 সাল থেকে শুরু হয়েছে, পরপর সিরিজ অনুযায়ী তারা টাকা নিয়ে। তাহলে অ্যাপয়েন্টমেন্টটা যেটা শো করেছে সেগুলো জালও তো বলা যাবে না, যেহেতু গভর্নমেন্ট ওয়েবসাইটে। দেখুন, এই অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদেরকে এখানে যেটা রয়েছে আমাদের বিপিএসসি যে অফিস রয়েছে সিউড়িতে, সেখানে ডেকে দেওয়া হয়েছে এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি আমরা দিয়েছি। অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস মেমো নাম্বার দিয়ে করা হয়েছে এবং শুধু তাই নয়, সেই সময় ওয়েবসাইটে সেটা শো করা হয়েছে। সেগুলো জালও তো বলা যাবে। জাল বলা যাবে না। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কত সালে? অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ওটা এই মুহূর্তে আমরা তো আদালতে জমা করেছি, ওটা পরবর্তীকালে বোঝা যাবে, দেখে আমি জানাবো।